এসবিএইচ এর পক্ষ থেকে আমি নন্দিনী সরকার নদীপথে অতুল চন্দ্র গুপ্তর লেখা পড়ছি। ভূমিকা: পরপর 3 বড়দিনের ছুটিতে বাংলা ও আসামে নদীতে বেড়াবার সময় স্টিমার থেকে যেসব চিঠি লিখেছিলাম কিছু রদবদল করে সেগুলোকে ছাপানো গেল এই ভরসায় যে পাঠক সাধারণকেও তা কিঞ্চিত আনন্দ দিতে পারে। এটি অতুল চন্দ্র গুপ্ত। পৃষ্ঠা 11। মিঙ্গিন স্টিমার, 24শে ডিসেম্বর 1934, সোমবার সন্ধ্যা। শনিবার রাত 10টায় ছেলেরা স্টিমার থেকে নেমে গেলে অল্পক্ষণ পরেই শুয়ে পড়া গেল। রাত 2টোয় একবার উঠেছিলাম, চারদিকে আলো, স্টিমার পুল খোলার প্রতীক্ষা করছে। রবিবার প্রাতে উঠে স্টিমার কত দূর এলো খোঁজ নেবার জন্য বাইরে এসে দেখি সামনেই জগন্নাথ ঘাটের স্টিমারের গুদাম ও আপিস। ব্যাপার কি? সারেং এসে খবর দিল যে শনিবার শেষ রাত্রে পুল খোলার সময় বিলাতি ডাক এসে পড়ায় তখন পুল খোলা যায়নি এবং পরে তার খোলা সম্ভব ছিল না। সুতরাং রবিবার শেষ রাত্রের পূর্বে স্টিমার ছাড়বে না। আবার বাড়ি যাওয়া ও ফিরে আসার হাঙ্গামা মনে করে রবিবার সমস্ত দিন ও রাত জগন্নাথ ঘাটের সামনে গঙ্গার মাঝে কাটিয়ে দেওয়া গেল। তখন তোমরা মনে করছিলে যে আমি বহুদূর চলে গেছি। কলকাতার নিচের গঙ্গার ওপর যে একটা বিচিত্র জীবনযাত্রা প্রতিদিন চলে তার সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় হলো। ভোর হতেই নদী জুড়ে নানা রকম নৌকার ও নানা চেহারার বাষ্পীয় জলযানের ব্যস্ত গতায়াত আরম্ভ হয়, লোক নিয়ে, মাল নিয়ে এবং বাহ্য দৃষ্টিতে অকারণে। দুপুরের পরে গতি কিছু মন্দা হয়ে আসে। আবার বিকাল হতে না হতেই নদী যেন গা মোড়ামুড়ি, পৃষ্ঠা 12, দিয়ে আলস্য ভেঙে ওঠে। নৌকার দলের গতি দ্রুত হয়, বাষ্পীয় যানগুলি গম্ভীর ও তীক্ষ্ণ আওয়াজ করতে করতে জলচর প্রাণীর মতো উজান ভাটিতে ছুটতে থাকে। মধ্যাহ্নের জনবিরল নদী লোক সমাগমে ভরে ওঠে। একটা দিন এই দেখে কাটল। রবিবার রাত 4:30 হাওড়া পুল খোলার সঙ্গে সঙ্গে স্টিমার ছেড়েছে। একখানা ফ্ল্যাট বাঁ পাশে প্রথম থেকেই বাঁধা ছিল। সোমবার সকাল 6টায় বজবজে ডান দিকেও আরেকখানা ফ্ল্যাট বাঁধা হয়েছে। দুদিকে 2 ফ্ল্যাট নিয়ে অনেকটা জায়গা জুড়ে আমাদের স্টিমার চলেছে। স্টিমারখানি ভালো ও নূতন, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। জল ও পাট দিয়ে প্রতিদিন ডেক মাজা হচ্ছে। আমি একমাত্র যাত্রী, সুতরাং সবগুলি ক্যাবিন যদৃচ্ছ ব্যবহার করছি। সারেংটির বাড়ি নোয়াখালী, মাথায় একটু ছিট আছে। 35 বছর স্টিমারে কাজ করছে, এখন মাইনে 180 টাকা। আমাকে জানালে যে চামড়া কালো বলে মাইনে এত কম, সাদা চামড়া হলে 500-600 হতো। এবং এই চামড়ার তফাতের জন্যই নাকি, যদিও তার স্টিমারে একজন ভারী বাবু যাচ্ছে, তবুও স্টিমার কোম্পানি সামনের দিকে একটাও ইজি চেয়ার দেয়নি, 2টো বেতের কুর্সি দিয়েই সেরেছে। আগের বছর এই স্টিমারে এক সাহেব গিয়েছিল, বিশেষ ভারী নয়। তখন ইজি চেয়ার, পর্দা এবং 5 মণ বরফ ছিল। 5 মণ না হলেও বরফ এবারও আছে। সেই বরফে তরি তরকারি তাজা রাখা হচ্ছে। এই যে দুদিকে 2 ফ্ল্যাট বেঁধে দেওয়া, সারেংয়ের মতে এও একটা সাদা কালোর ভেদ বুদ্ধির ব্যাপার। আমাদের স্টিমারের সঙ্গে আরও একখানা সুন্দরবনগামী স্টিমার ছেড়েছে। বজবজের ফ্ল্যাটখানি নাকি তারই নেবার কথা, কিন্তু তাতে 3-4টি সাহেব যাচ্ছে বলে এই উল্টো ব্যবস্থা হয়েছে। পৃষ্ঠা 13। বেলা 10:30টায় ডায়মন্ড হারবার ছাড়িয়েছি। সেখান থেকেই নদী বেশ প্রশস্ত। স্টিমার বা পাড় ঘেঁষে এসেছে ঢালু পাড়। অনেক জায়গায় প্রায় জল পর্যন্ত ঘাস ও ছোট ছোট গাছগাছরা। কোথাও আছে, কোথাও দূরে লোকের বসতি। অন্য পাড়ে গাছের ঘন সবুজ সরু রেখা ছাড়া কিছু দেখা যায় না। বেলা প্রায় 4টে। স্টিমার বড় নদী ছেড়ে একটু সরু খালে ঢুকেছে। খালের নাম কানা খাল। এত সরু যে 2 ফ্ল্যাট সমেত আমাদের স্টিমার তার প্রায় সবটাই জুড়ে থাকে। এই খাল দিয়ে ওতে আস্তে আস্তে চলে ঘণ্টাখানিক পরে একটি মোটের উপর প্রশস্ত নদীতে পড়া গেল, নাম সপ্তমুখী। কিন্তু এমন অগভীর যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে স্টিমার নোঙর করতে হলো। জোয়ার এলে তবে চলবে। নামখানা খালি সুন্দরবনের আরম্ভ, কিন্তু খালের 2 পাশে এবং সপ্তমুখী নদী যতটা এসেছি তার পারে এখন আর বন নেই, চাষ, আবাদ ও লোকালয়। সারেং বললে আরও 4 ঘন্টা চলার পর সুন্দরবনের বন আরম্ভ হবে। পৃষ্ঠা 14। শীত যেমন ভাবা গিয়েছিল তেমন কিছু নয়। আজ সমস্ত দিন স্টিমার দক্ষিণে চলেছে, সুতরাং উত্তরের হাওয়া লাগেনি। সামনের দিকে সারাদিন রোদ, আরামে চলে এসেছে। জোয়ার এসেছে, নোঙর তুলে স্টিমার চলতে আরম্ভ করলো। রাত প্রায় 8টা। খুলনা পৌঁছানোর পর্যন্ত রাত দিন স্টিমার চলবে, কোথাও থামবে না। পৃষ্ঠা 15। 25শে ডিসেম্বর 1934, মঙ্গলবার সন্ধ্যা। আজ ভোর থেকে এবং কাল রাত্রে যখন ঘুমিয়েছিলাম নিশ্চয় তখন থেকে স্টিমার চলেছে আঁকা বাঁকা সব ছোট ছোট নদী দিয়ে।
মাঝে মাঝে বেশ প্রশস্ত নদী পাওয়া যাচ্ছে, দুপারে যত দূর চোখ চলে ডালপালা বিরল, সোজা সরু গাছ ও আগাছার ঘন জঙ্গল। চাষাবাদ, খোলা জমি ও জনমানবের চিহ্ন নেই, আকাশে পাখি নেই, কাকও নয়। মাঝে মাঝে কচ্ছিত দু একটা শঙ্খচিল উড়ে যাচ্ছে, আর দুটো একটা বক জলের ধারে স্তব্ধ তন্ময় হয়ে পরমার্থ চিন্তার কায়দায় মৎস্য চিন্তা করছে। বনের মধ্যে দিয়ে ছোট ছোট সব খাল এসে নদীতে পড়েছে। আমরা যে সব নদী দিয়ে যাচ্ছি তাছাড়া বহু ছোট বড় নদী চারদিকে বয়ে চলেছে। কোনো জায়গায় একখণ্ড বনে ঢাকা জমির 3 দিক থেকে নদী দেখতে চমৎকার। এসব নদী নালার মধ্য দিয়ে পথ চিনে স্টিমার চালানো অভ্যাসের কাজ। সারেং বলল যে পথ সম্বন্ধে সারেংদের পরীক্ষা দিয়ে পাস করতে হয়। বনের ধারে ধারে টিনের সাদা রং দিয়ে পথের চিহ্ন অনেক জায়গায় দেওয়া আছে। বেলা আন্দাজ 7টায় সুন্দরবন ডেসপ্যাচ সার্ভিসের একখানা কলকাতাগামী স্টিমারের সঙ্গে দেখা হলো। নাম বুরানওয়ালি, বয়রস্য রয়াকার দন্ত ন ও অন্তস্তয়াকার লয়রস্যি। দুখানা ফ্ল্যাট দুদিক দিয়ে নিয়ে চলেছে। সেখানে নদী এত ছোট যে আমাদের স্টিমার একপাশে দাঁড় করিয়ে তাকে পথ দিতে হলো। বেলা প্রায় 11:30টার সময় একখানা ছোট নৌকো দেখা গেল। বোঝা গেল লোকালয় কাছে এসেছে। অল্পক্ষণ পরে নদীর ধারে গাছের তলায় কয়েকটা বানরের দেখা পাওয়া গেল। শুনলুম অনেক ভাগ্যবান লোক আমার মতো সুন্দরবনের মধ্য দিয়ে স্টিমারে যেতে পৃষ্ঠা 16 হরিণের দল ও রয়্যাল বেঙ্গল বাঘ দেখতে পেয়েছে। আমার ভাগ্য বানরের উপর আর উঠল না। মুসলমানদের এটা রোজার মাস। স্টিমারের দোতলার পিছনের ডেকে যেখানে মাল বোঝাই আছে তার কতকটা পরিষ্কার করে 13-14 জন স্টিমারের খালাসি ও কর্মচারী সূর্যাস্তের পর নমাজ পড়ে। একসারে দাঁড়িয়ে একসঙ্গে ওঠা বসা করে, দেখতে বেশ। এর অনেকটাই যে আমাদের পুজো আর্চার মতোই বাহ্যিক কসরত মাত্র, তা মনে করতে ঠিক এখন ইচ্ছা হচ্ছে না। নামাজের পর সকলে গোল হয়ে বসে রোজা ভাঙে, অর্থাৎ খেতে আরম্ভ করে। এক এক থালায় 2-3 জন খাচ্ছে। খাদ্য ডাল, ভাত এবং একটা কিছু তরকারি। এরা সমস্ত দিন উপবাসী থেকে স্টিমারের খালাসির হাড় ভাঙা খাটুনি মুখ বুজে সমানে খেটে যাচ্ছে। পূর্ব বাংলার এই মুসলমান খালাসিদের দেখে বাঙালির ভবিষ্যৎ সম্বন্ধে একটু ভরসা হয়। সারেং বলছে আজ রাত আন্দাজ 10টা-11টায় স্টিমার খুলনা পৌঁছবে। তারপর খুলনা থেকে বরিশাল যাবে 4-5 জায়গায় থেমে মাল নামাতে নামাতে। স্টিমারের কেরানি বাবু, বাঙালি হিন্দু ভদ্রলোক, বললেন যে বৃহস্পতিবারের পূর্বে বরিশাল পৌঁছানো যাবে না। পৃষ্ঠা 17 আমার রবিবার কলকাতা পৌঁছতেই হবে, সুতরাং এবার আর গোয়ালন্দ পর্যন্ত যাওয়া হলো না। বরিশাল থেকেই বরিশাল খুলনা এক্সপ্রেস স্টিমারে খুলনা হয়ে কলকাতা ফিরব। পৃষ্ঠা 18 26 ডিসেম্বর 1934 বুধবার ভোর 7টা। কাল রাত 10টায় যখন খুলনা পৌঁছতে মাত্র ঘন্টা 2 দেরি, তখন কুয়াশার জন্য স্টিমার নোঙর করতে হলো। কুয়াশা কিছু বেশি নয়, জ্যোৎস্নায় নদীর পাড়ের গাছপালা বেশ দেখা যাচ্ছিল, কিন্তু কুয়াশার জন্য সার্চলাইটের আলো ভালো না খোলায় শেষে নৌকা চাপা পড়ে এই ভয়ে সারেং স্টিমার নোঙর করে রাখে। আজ ভোর রাত্রে ছেড়ে এইমাত্র খুলনা পৌঁছলো। বেলা 12টা আন্দাজ বরিশাল রওনা হবে। এখন নেমে তোমাদের একটা টেলিগ্রাম করতে ওই চিঠি পোস্ট করতে যাচ্ছি। এসব কাজ স্টিমারের লোকেরাই করতো, কিন্তু শহরটা একটু ঘুরে দেখার ইচ্ছা। 26শে ডিসেম্বর 1934 বুধবার সন্ধ্যা। বেলা 10টার মধ্যে স্টিমার খুলনা ছেড়ে রওনা হলো। এখন চলেছি মানুষের ঘরকন্যার সাথে ছবির মতো ছোট নদী দিয়ে। 2 পারে ধান ক্ষেত, ধান কাটা শেষ হয়েছে। বাদামি রঙের ফাঁকা মাঠ, গরু চড়ছে। মাঝে মাঝে চৌকো, সর্ষে ক্ষেত, হরিৎ, কপিস, সব ফুল এখনো ফোটেনি। একটু পর পরই লোকালয়, খোড়ো ঘর, ঢেউ তোলা টিনের ঘর, আম, নারকেল, কলা গাছে ঘেরা। কচ্ছিত একটা পাকা বাড়ি সম্ভব জমিদার বাবুদের। স্নানের ঘাটে লোকের ভিড়। পাড়ের উপর ছাগল ছানা লাফাচ্ছে। কোথাও নদীর ধারে হাটের জায়গা। বেড়াহীন ছোট ছোট টিনের চালা, গোটা কয়েক টিনের চাল, টিনের বেড়ার ঘর, স্থায়ী দোকান ও মহাজনদের গুদাম। উজান ভাটিতে নৌকা চলেছে নানা ধরনের, পাল তুলে, দাঁড় টেনে, লগি ঠেলে। পাড়ের উপর দিয়ে লোক চলাচলের পথ। নানা দেশের লোক চলেছে, কারো মাথায় ছাতি, কারো কাঁধে মোট। নদীর 2 পাড়ে দূর দিয়ে চলেছে শ্যামল গাছের সার। এ নদীর যারা নাম দিয়েছিল মধুমতি, তাদের রুচির প্রশংসা করতে হয়। ক্রমে দুপুর গড়িয়ে এলো, স্নানের ঘাট সব খালি হয়ে এসেছে। এক একজন লোক তাড়াতাড়ি এসে চট করে 2টো ডুব দিয়ে তখনই উঠে যাচ্ছে। আমাদের সারেং রহমত আলীর নৌকা চাপা দেবার ভয় অত্যন্ত বেশি। বোধ হয় কোনোদিন ও কাজ করে বিপদে পড়েছিল, কিন্তু খোঁড়ার পাই খানায় পড়ে। বেলা যখন 2টো আর স্টিমার এসেছে কালিয়া গ্রামের কাছাকাছি,
তখন স্টিমারের বাঁ দিকের পৃষ্ঠা 20, ফ্ল্যাটের সঙ্গে একখানা বড় পাট বোঝাই নৌকার একটা মৃদু রকম ঠোকাঠুকি হলো। ফলে নৌকাখানে হলো কিঞ্চিত জখম, তবে বেশি কিছু নয়। দোষ কাকেও বড় দেওয়া যায় না। 2 ফ্ল্যাট সমেত আমাদের স্টিমারের এই ছোট নদীতে ঘোরাফেরা একটু সময় সাধ্য, আর জোর বাতাস থাকাতে চেষ্টা করেও নৌকাখানা সময় মতো সরে যেতে পারেনি। এরকম ঘটনা ঘটলে সারেংকে নিকটবর্তী পুলিশ থানায় রিপোর্ট পাঠাতে হয়। স্টিমারের লোকজনদের মধ্যে অনেক জেলার লোক ছিল, চাঁদগাঁ, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ। দেখলুম সকলে একমত যে এই অঞ্চলের লোক বড় সহজ নয়। তিলকে তাল করে তোলার মতো কল্পনার জোর নাকি এদের প্রচুর আছে। সারেংয়ের ইচ্ছা তার রিপোর্টটা ইংরেজিতে লেখা হয়। স্টিমারে চলনসই ইংরেজি লেখকের অভাব, সুতরাং ঘটনার রিপোর্টটা লিখে দিতে হলো। কালিয়া স্টেশনে স্টিমার থামিয়ে স্টেশন মাস্টার বাবুকে সেই রিপোর্ট দেওয়া হলো থানায় পাঠিয়ে দেবার জন্য। তার মুখে শুনলুম এখানে ইতিমধ্যেই রটে গিয়েছে যে পৃষ্ঠা 21, স্টিমার একখানা 500 মণি বোঝাই নৌকা চাপা দিয়ে একেবারে ডুবিয়ে দিয়েছে। কালিয়া ছাড়বার অনেকক্ষণ পর স্টিমারের কেরানিবাবু এলেন একটা লেখার খসড়া নিয়ে। তিনি নাকি স্টিমারের নিরপেক্ষ তৃতীয় ব্যক্তি। এরকম ঘটনার একটা রিপোর্ট তাকেও লিখে রাখতে হয়। যা লিখেছেন তা তার মনোপুত হচ্ছে না। লেখার ওপর চোখ বুলিয়ে এই কারণটা বুঝলুম। সেটা আমার লেখা সারেংয়ের রিপোর্টের হুবহু নকল। কি করা যায়, ওকে অদল বদল করে নিরপেক্ষ তৃতীয় ব্যক্তির রিপোর্ট করে দেওয়া হলো। পৃষ্ঠা 22, 27 ডিসেম্বর 1934, বৃহস্পতিবার। খুলনা ছাড়িয়ে এখন বরিশাল জেলার মধ্য দিয়ে যাচ্ছি। আজ ভোর থেকে নদীর 2 পারে নারকেল সুপারির সার চলেছে অবিচ্ছেদে, কিন্তু নদীর চেহারা গেছে বদলে। 2 পারের সুস্পষ্ট সীমারেখার মধ্যে বহতা নদীর যে সুষমা, এ নদীর তা নেই। খুলনার নদীর চেয়ে নদী প্রশস্ততর, কিন্তু এর 2 পারই ঢালু, আর সে পার বালুর নয় কাদার। নদীতে স্নানের ঘাট বড় দেখছি নে। গ্রামগুলি সব নদীর থেকে দূরে দূরে। কালকের খুলনার নদী ছিল তরুণী, কলহাসিনী, গৃহলক্ষ্মী। আর এ যেন ঈষৎ স্থূলাঙ্গী প্রৌঢ়া গৃহিণী, সিঁথিতে সিঁদুর, পরনে চওড়াপার শাড়ি, কিন্তু কপালে কর্কশ বলিরেখা দেখা দিয়েছে। আমাদের সারেংয়ের মতে বরিশালের লোকের মতো সুখী লোক কোথাও নেই। এদের সকলেরই যথেষ্ট ধানের জমি আর নারকেলের বাগান আছে, যাতে ধান ও নারকেল ফলে অসম্ভব রকম। এদের নাকি ধারকর্য নেই। আর প্রায় সকলের বাড়ির কাছ দিয়ে নদী কি নালা গিয়েছে, তাতে মাছের যেমন ভাবনা নেই, যাতায়াতেরও তেমনি সুবিধে। যে বাড়ির পাশ দিয়ে নদী কি নালা যায়নি, সে বাড়িতে নাকি লোকে সহজে মেয়ের বিয়ে দিতে চায় না। এই সঙ্গে সারেং আরও একটা খবর জানালে, খুলনার মেয়েরা নাকি লঙ্কা মরিচ বাটে না। তাদের রান্না যে কি করে হয় তা রহমত আলীর বুদ্ধির অতীত। আমাদের এই স্টিমার সব স্টেশনে থামে না, যেখানকার মাল আছে কেবল সেখানেই থামে। আর 100 মণের চেয়ে কম হলে সে স্টেশনের মাল এ স্টিমারে বোঝাই হয়নি। কিন্তু যে স্টেশনে থামছে সেখানেই দেরি হচ্ছে অনেক, কারণ স্টিমারকে পৃষ্ঠা 23 স্টেশনে ভিড়তে হচ্ছে আগে ফ্ল্যাট 2খানি মাছ নদীতে খুলে রেখে, আবার যাবার মুখেও 2খানিতে দুপাশে বেঁধে দিতে হচ্ছে। এইরকম কসরত করতে করতে বেলা 10টার পর পৌঁছলুম হুলারহাট স্টেশনে। স্টেশনটি একটু বড় এবং এর মালও আমাদের স্টিমারে আছে যথেষ্ট। পৃষ্ঠা 24, 27 ডিসেম্বর 1934, বৃহস্পতিবার, সন্ধ্যা। 350 মণ মাল নামিয়ে হুলারহাট ছাড়তে বেলা 12টা বেজে গেল। বেলা প্রায় 1:30টার সময় পৌঁছলুম কাউখালী বলে এক স্টেশনে। ছোট স্টেশন, মালও নামলো অল্প, আর সৌভাগ্যক্রমে এবারে ফ্ল্যাট নিয়ে স্টিমার পাড়ে লাগতে পারলো। ভাবলুম কাউখালী ছেড়ে রওনা হতে দেরি হবে না। এমন সময় সারেংয়ের অ্যাসিস্ট্যান্ট এক ছোকরা জানালে যে স্টিমার এখন এখানেই নোঙর করে থাকবে যতক্ষণ না ভাটা আরম্ভ হয় আর খুলনাগামী বরিশাল এক্সপ্রেস স্টিমার পাস না করে, অর্থাৎ রাত প্রায় 8:30। সারেং এসেও সেই খবর দিল এখান থেকে বরিশাল যেতে কতক দূরে যেতে হয় একটা সরু খাল দিয়ে। সেই জন্য নিয়ম যে ফ্ল্যাটগ্রস্ত স্টিমারগুলি বরিশালের দিকে যাবে ভাটার সময়, আর বরিশাল থেকে আসবে যখন জোয়ার। কাউখালীর স্টেশন মাস্টারবাবু দেখা করতে এলেন, পরিচয় দিলেন তিনি আমার স্বজাতি। অবশ্য সারেংয়ের কাছে উপাধি সমেত আমার নামটা শুনেছেন। তার বাড়ি এই জেলাতেই ঝালকাঠির কাছে। গ্রামের নামটা ভুলে গেছি। এখানে 5 বছর আছেন। স্টেশনের লাগাও কোয়ার্টার্স, গোলপাতার কাছে একটা বন্দর স্টিমার থেকে দেখা যায়। কাছাকাছি লোকজন অনেক আছে, কিন্তু এই জায়গায় নাকি খাবার জিনিসের ভারী অসুবিধা। বাঙালির খাবার দুধ আর মাছ, তাই নদীতে মাছ বেশি পাওয়া যায় না। আর দুধের সের যখন অন্য সব জায়গায় 5-6 পয়সা, তখন এখানে ঠিক কত বললেন মনে নেই, তবে 3 আনার কাছাকাছি একটা মারাত্মক সংখ্যা। পৃষ্ঠা 25। নেমে গিয়ে 4টে ডাব পাঠিয়ে দিলেন। একটা খেয়ে দেখলুম অতি চমৎকার মিষ্টি জল।
রোজা ভাঙার পর শরীর ঠান্ডা করবার জন্য সারেনকে একটা দিলুম। সে বলছে তার মন ভালো নেই। 3 জন খালাসির জ্বর, একজনের হাতে চোট লেগেছে, শর্ট হ্যান্ডে কাজ চালাতে হচ্ছে। বোধ হয় কালকের কালিয়ার কাছের ব্যাপারটাও মন খারাপের সঙ্গে কিছু সম্পর্ক আছে। স্টেশনের কিছু পূবে পশ্চিম মুখ হয়ে স্টিমার নোঙর করলো। এই নদীর নাম কাউখালীর খাল। বয়ে যাচ্ছে এখানে পূবে পশ্চিমে। অল্প দূর পূবে নদীটি দুভাগ হয়ে এক ধারা গেছে উত্তরে বানুড়িপাড়ার দিকে, আর দক্ষিণে সরু ধারাটি পার হয়ে আমরা যাব বরিশাল। ডাইনে সুপারি নারকেলের দেয়ালে ঘেরা অর্ধচন্দ্রাকৃতি দুটি ধান ক্ষেত। সব ধান কাটা হয়নি, বোধহয় শুকিয়ে গেছে। কেমন একটা শুষ্ক নিষ্ফল চেহারা। বান্ড্রিপাড়ার বাঁকের গাছটিতে গাছপালাগুলি ঝুঁকে পড়ে নদীর আয়নায় মুখ দেখছে। তার উল্টো দিকে নদীর ঠিক পাড়ের উপরেই একটা বড় সুপারি বাগান। নদীর ধার দিয়ে রাস্তা, বোধহয় যাচ্ছে বন্দরের দিকে। বড় বড় নৌকা গুণ টেনে চলেছে সেই রাস্তা দিয়ে। সূর্য পশ্চিমে ঢলতে আরম্ভ করেছে, ডেক রৌদ্রে ভরা। সামনে নদীর জল গলানো সোনা, চোখ ঝলসে যায়। বেলা পড়তে শুরু হলো। নদীর পাড়ের রাস্তাটি দিয়ে লোক চলাচল আরম্ভ হয়েছে। খানিকটা ফাঁকা জায়গাতে অনেকগুলি ছেলে জুটে হাডুডু খেলছে। ছোট ছেলেদের এক দল, আর তার চেয়ে বড়দের এক দল। তাদের চেয়ে বড় 4-5টি ছেলে খেলছে না, নানা রঙের র্যাপার গায়ে দাঁড়িয়ে গল্প করছে ও খেলা দেখছে। এরা সম্ভব মাতব্বর বনে গেছে। পৃষ্ঠা 26। সুপারি নারকেল বনের ওপারে সূর্য অস্ত গেল। পশ্চিম আকাশে আর নদীর জলে গোলাপি আভা। ক্রমে সন্ধ্যা ভোর হয়ে আসছে। উত্তর পাড়ে খানচারেক বড় নৌকা এক সার বেঁধে নোঙর করল। দক্ষিণের রাস্তায় একজন একটা হ্যাজাক জ্বালিয়ে নিয়ে যাচ্ছে, বন্দর থেকে বোধহয় গ্রামের দিকে। আমাদের স্টিমারের পিছনের দিকে নমাজের আজান দিচ্ছে। চারিদিক ক্রমে স্তব্ধ অন্ধকার হয়ে এলো। কেবল মাঝে মাঝে নৌকার দাঁড়ের শব্দ শোনা যাচ্ছে। পৃষ্ঠা 27। 28 ডিসেম্বর 1934, শুক্রবার। কাল রাতে এক্সপ্রেস স্টিমার চলে গেলে রাত 10টায় আমাদের স্টিমার নোঙর তুলে যাত্রার জন্য প্রস্তুত হলো। কিন্তু কয়েকশো গজ গিয়েই বানুড়িপাড়ার বাঁকের মুখটার অল্প দূরে আবার নোঙর করলো। কুয়াশার সার্চলাইট খেলছে না, সেখানেই সারা রাত কাটলো। সকালটাও কেটে যাচ্ছে, কারণ বরিশাল খুলনা মেল স্টিমার পাস না করলে যাবার জো নেই। সেই স্টিমার এখানে পৌঁছবার কথা সকাল 9টায়, কিন্তু 10টা বেজে গেলেও তার দেখা নেই। খুলনা থেকে বরিশাল এক্সপ্রেস স্টিমার এখান দিয়ে রাত 3টায় যাওয়ার কথা, গেল বেলা প্রায় 9টায়। কুয়াশার খেলা। আলোরে যে লোভ করে খায় সেই কুয়াশা সর্বনেশে। বাটলার উপেন আর স্টিমারের কেরানিবাবু নৌকো করে কাউখালী স্টেশনের বাজারে গেল মাছ কিনতে। স্টিমার যেখানে নোঙর করে আছে তার কাছেই বাজার। সূর্যোদয়ের কিছু পর থেকেই বহু ছোট নৌকা বাজারের দিকে চলেছে পসরা নিয়ে। তরি তরকারির নৌকো, বোধহয় অল্প মাছের নৌকার বেশিরভাগ নৌকায় জিনিস হচ্ছে ধান ও খেজুরের রস। খেজুরের রস নৌকো করে স্টিমারে বিক্রি করতে এনেছে। বাটলার উপেন মাছ কিনে ফিরল। একটা ছোট রুই মাছ ও একটা ইলিশ মাছ এনেছে। মাছ নাকি বাজারে বেশি নেই। কাউখালী স্টেশন মাস্টারবাবু কালই সে অভিযোগ করেছিলেন। 10:30 পর্যন্ত মেল স্টিমারের জন্য অপেক্ষা করে করে বেলা 11টায় আমাদের স্টিমার সরু খালটিতে ঢুকলো। খালের নাম বারুনি কি বারণী তা নোয়াখালী জেলার সারেং ও চাটগা জেলার তার অ্যাসিস্ট্যান্টের উচ্চারণে ঠিক বোঝা গেল না। পৃষ্ঠা 28। যা হোক, ফ্ল্যাট সমেত স্টিমারের পক্ষে খাল যে বারণী বয়াকার মূর্ধন্য নয় দীর্ঘই, তাতে সন্দেহ নেই। খালে ঢুকে এতে চলাফেরার এত বিধিনিষেধের কারণ বোঝা গেল। খালটি এত সরু যে 2 ফ্ল্যাট শুদ্ধ আমাদের স্টিমার তার প্রায় সবটাই জুড়ে চলেছে। খালে ঢোকার অল্প পরে খুলনা যাত্রী মেল স্টিমারের সঙ্গে দেখা। আমাদের স্টিমার দাঁড় করিয়ে কোনো গতিকে তাকে পথ দেওয়া হলো। লোকালয়ের ভিতর দিয়ে খালটি বেঁকে বেঁকে চলেছে। বরিশালের সব জায়গার মতো দুধারে নারকেল, খেজুর, সুপারির বন, ঘরের চালে লাউয়ের লতা, আশেপাশে কলা গাছ। খাল থেকে সরু সরু সব নালা বেরিয়ে গ্রামের ভিতর দিয়ে গেছে। তাদের উপর বাঁশের বাঁকানো উঁচু সাঁকো, কচ্চিত কাঠের পুল। খাল যখন এসে বড় নদীতে পড়ল তখন বেলা প্রায় 1টা। সেই বড় নদীর একরকম মুখেই ঝালকাঠির স্টেশন ও বন্দর। এই ঝালকাঠি স্বদেশীর যুগে যে খুব বিখ্যাত হয়ে উঠেছিল তা সম্ভব মনে আছে। ফ্ল্যাট দুখানি খুলে রেখে স্টেশনে লাগতে লাগতে প্রায় 2টো বাজলো। এই স্টিমার বরিশাল পৌঁছতে রাত প্রায় 9টা-10টা হবে। বরিশাল থেকে এক্সপ্রেস স্টিমার ছেড়ে আসে সন্ধ্যা 6টায়। সুতরাং এবার আমার বরিশাল দর্শন বরিশালের সৌভাগ্যে হলো না। ঝালকাঠিতেই নেমে পড়া গেল। বরিশাল থেকে খুলনা এক্সপ্রেস স্টিমার এখানে রাত 8টায় পৌঁছবে। ততক্ষণ ঝালকাঠিতেই অপেক্ষা করবে। স্টিমারের লোকেরও স্টেশনের লোকের উপদেশে এখানকার ডাক বাংলোয় এসে উঠেছি। সারেং ও স্টিমারের 5-6 জন খালাসি সঙ্গে এসে পৌঁছে দিয়ে গেল।
এখানকার স্টিমার অফিসের লোকেরাও খোঁজ খবর নিচ্ছে। এইমাত্র একজন মুসলমান কর্মচারী ডাকবাংলো এসে জিজ্ঞাসা করে গেলেন কোনো কিছুর প্রয়োজন আছে কিনা, এবং বলে গেলেন সময় মতো আমার জিনিসপত্র নিতে লোক পাঠিয়ে দেবেন, আমি যেন কোনো চিন্তা না করি। ডাকবাংলোটি স্টিমার ঘাট থেকে বেশি দূর নয়। 2 কামরা টিনের ঘর, বাঁশের সিলিং ও বেড়া, মেঝে সিমেন্ট করা। বারান্দায় ইজি চেয়ারে বসে এই চিঠি লিখছি। সামনে রাস্তার ওপারেই একটা বড় ধান ক্ষেত। ধান পেকেছে, এখনো কাটা হয়নি। তারপর নদী, নৌকোর চলমান পাল দেখা যাচ্ছে। ওপারে সুপারি নারকেল বনের নিচ দিয়ে চলন্ত বড় নৌকার ছই দেখতে পাচ্ছি। উত্তর দিকটায় নদীর জল অনেকটা দেখা যাচ্ছে, রোদ্রে গলা ইস্পাতের মতো ঝকঝক করছে। তার এক পাশে স্টেশনের ফ্ল্যাটের কুশ্রী দেহটা। ডাকবাংলার সামনের ছোট মাঠটায় 2টি খঞ্জন নেচে বেড়াচ্ছে। রোগা একটা বাছুর ঘাস খাচ্ছে। সামনে রাস্তার পাশে 4টে ঝাউ গাছ, একটার গা ঘেঁষে এক খেজুর গাছ। হাঁড়ি বাঁধা রয়েছে। একটা কাক হাঁড়ির মুখে গলা ঢুকিয়ে রসাকর্ষণের বৃথা চেষ্টা করছে। ডাকবাংলার উত্তর ঘেঁষে এক ঘোলা জলের ডোবা, তার উপরে মিউনিসিপ্যাল অফিস, তারপর পুলিশের থানা। তারপরে বাজারের সব টিনের চাল দেখা যাচ্ছে। 6 দিন জলপ্রবাসের পর ডাঙার জীবের ডাঙা মন্দ লাগছে না। পৃষ্ঠা 33। মুলতানি স্টিমার 25শে ডিসেম্বর 1935 সন্ধ্যা। এবারে কাল যখন স্টিমার ঝালকাঠি পৌঁছল তখন সন্ধ্যা ঘোর হয়েছে। 2খানা ফ্ল্যাটের একখানাকে এখানেই খুলে রাখা হলো। ওতে নাকি কাছাড়ের মাল আছে, অন্য স্টিমারে টেনে নিয়ে যাবে। আমাদের এই স্টিমার কলকাতা থেকে বরাবর কোথাও না থেমে এসেছে, কেবল খুলনাতে আর কাঠি তুলে নেবার জন্য নদীর মধ্যে অল্পক্ষণ দাঁড়িয়েছিল। আবার আমার বাটলারের এবং স্টিমারের লোকজনদের কাঁচা রসদের পুঁজি ফুরিয়ে এসেছে, সুতরাং তা সংগ্রহের চেষ্টায় ঝালকাঠিতে স্টিমার লাগানো হলো। এই অসময়ে তরি তরকারি কিছু পাওয়া গেল না। বাটলার মাছ ও মুগের ডাল কিনে আনলো। পথে আমার খাদ্য সংগ্রহের জন্য স্টিমার কোম্পানি কিছু কিঞ্চিত অবশ্য বাটলারের হাতে দিয়েছিল। সেটাকে উপেক্ষা করে বাটলারের নামবার সময় সেজন্য তাকে কিছু দিয়ে দিয়েছিলুম। মনে হচ্ছে বুড়ো বাটলারের কর্মে উৎসাহ ও সেলামের বহর 2 বেড়েছে। ফ্ল্যাট খোলার জন্য আমাদের স্টিমার যেখানে থেমেছিল সেখানে মরভি নামে একখানা স্টিমার যাত্রার জন্য প্রস্তুত হয়ে ধোঁয়া ছাড়ছিল। আমাদের সারেং ডাকাডাকি করে তথ্য সংগ্রহ করলে যে সে স্টিমার চাঁদপুর হয়ে ঢাকা যাবে। আমাদের স্টিমারে গুটি 1500 যাত্রী আছে, তাদের মধ্যে কয়েকজন যাবে চাঁদপুর। পৃষ্ঠা 34। মরভি স্টিমারের সারেংয়ের সঙ্গে কথা বলে চাঁদপুর যাত্রীদের ওই স্টিমারে তুলে দেওয়া হলো। বন্দোবস্তটি সম্ভব ঘরোয়া, স্টিমার কোম্পানির সঙ্গে সম্বন্ধ নেই। এবারেও এখন রোজা চলছে। এই যাত্রীরা দিনের উপবাসের পর সন্ধ্যায় নামাজের শেষে কোনোদিন চিড়ে ভাজা, কোনোদিন ছোলা ভাজা দিয়ে রোজা ভাঙে। রাত একটু হতে না হতেই খাওয়া শেষ করে ভাত, ডাল, একটা কিছু ভাজা কি তরকারি। সকলে শ্বাস দিয়ে বসে খায়, একজন পরিবেশন করে। রাত একটু গভীর হলেই সমবেত কণ্ঠে ধর্মসঙ্গীত গাওয়া হয়। গানের মধ্যে আল্লাহ রসুল এই কথাটা মাত্র ধরতে পেরেছি। কাল আর গান হলো না। বোধ হয় মূল গায়েন চাঁদপুরের যাত্রী ছিল। স্টিমার বরিশাল পৌঁছেছিল রাত প্রায় 12টায়। আজ ভোরে সারেংয়ের মুখে শুনলুম সেখানে স্টিমার বাঁধেনি। সারেং নবাব আলীর বাড়ি চট্টগ্রাম, খাস শহর চট্টগ্রামে। একথা নবাব আলী একটু গর্বের সঙ্গে প্রথম দিনই আমাকে জানিয়েছিল। স্টিমারে আর যারা সব চট্টগ্রামের লোক আছে তাদের কারো বাড়ি শহরে নয়, শহর থেকে অন্তত 20-25 মাইল দূর। নবাব আলী লোকটির বয়স বছর 50 হবে। বেশ গোলগাল চেহারা। খাবার হজম হয় এবং অধিকাংশ খাদ্যকে চর্বিতে পরিণত করার রাসায়নিক ব্যবস্থা শরীরে যথেষ্ট পরিমাণে আছে। বরিশাল ছাড়িয়ে কিছু পরেই কুয়াশার জন্য স্টিমার নোঙর করে রাখতে হয়েছিল। সকালেও এমন ঘন কুয়াশা ছিল যে বেলা প্রায় 8টার আগে স্টিমার রওনা হতে পারেনি। দুপুরের আগে থেকেই নদী প্রশস্ত হতে আরম্ভ করেছে। দুপুর যখন গড়িয়ে গেল তখন নদী বেশ চওড়া, আকাশের অনেকখানি ছায়া জলের মধ্যে পড়েছে। খুলনা বরিশালের মানুষের ঘর গৃহস্থালির সঙ্গে পৃষ্ঠা 35 মিশে থাকা ছোট সব নদী ছাড়িয়ে এসেছি। এ নদীতে উদার পদ্মার মুক্তির ডাক এসে পৌঁছেছে। এক পার উঁচু, ভাঙন ধরা, মাঝে মাঝে ছোট বড় চর, সেখানে কলাগাছ ঘেরা মানুষের বসতি। যেতে যেতে ডাইনে বাঁয়ে এঁকে বেঁকে সব নদী বেরিয়ে চলেছে। নৌকার পালে অনেক দূর পর্যন্ত তাদের গতিপথ বোঝা যাচ্ছে। নদীতে ভারী হালকা বহু রকমের নৌকা, এক একখানা ছোট নৌকার গড়নে ছবির রেখার সুষমা। মাঝে মাঝে প্রকাণ্ড সব ফ্ল্যাট টেনে স্টিমার চলেছে, কচ্ছিত একখানা প্যাসেঞ্জার স্টিমার। বেলা 3টে স্টিমার মাদারীপুর ছাড়ালো।
নদী থেকে দেখা গেল ঢেউতলা টিনের ঘর ও অল্প গুটি কয়েক পাকা বাড়ির সমষ্টি। বরিশাল এক ফসলের দেশ, ধান কাটা শেষ হয়েছে, কাজেই নদীর পাড়ের মাঠ সব ফাঁকা, কেবল সুপারি নারকেলের শ্যামলতায় প্রসন্ন। মাদারীপুরের পর থেকে নদীর পাড় বিচিত্র, একটু পরে পরেই হলদে সবুজ সর্ষে ক্ষেতের সার চলেছে, মাঝে মাঝে অল্প আখের চাষ, আর তিসির ক্ষেতের চিকন ঘন সবুজে চোখ জুড়িয়ে যায়। কাছে দূরে সব গ্রাম আম জাম ও বাঁশের কুঞ্জে ঢাকা। বিকেলবেলা স্টিমারের কেরানি এলেন আমার টিকিটের পরিচয় তার খাতায় টুকে নিতে। বৃদ্ধ মুসলমান ভদ্রলোক, কৃষ্ণলেশহীন, শুভ্র শ্বশ্রু, রোমান সেনেটরের চেহারা। ৩৩ বছর স্টিমার কোম্পানির কেরানিগিরি করছেন, বাড়ি সিরাজগঞ্জ। ভদ্রলোকটির একটু আইনের পরামর্শ দরকার। বাড়ির কাছে একখানি জমি কিনেছেন। এখন প্রকাশ হচ্ছে যে সাধু বিক্রেতাটি অন্য জমি পূর্বেই একজনের কাছে পৃষ্ঠা ৩৬ রেহান দিয়েছিল, আর সে কথা ফাঁস না করে ভদ্রলোককে অন্যান্য লোককে সেই রেহানি জমিগুলি বিক্রি করেছে। এখন রেহানি দলিলটি ভদ্রলোকের কাছে বিক্রি করতে রাজি আছে। তার কেনা উচিত কিনা এবং কিনলে কীরকম নালিশ রুজু করতে হবে, ব্যাপারটি কিছুই অসাধারণ নয়। এরকম হামেশা ঘটছে। ভদ্রলোককে তার করণীয় সম্বন্ধে উপদেশ দেওয়া গেল। ৮টা বেজে গেছে, আমার খাবার তৈরি। এ রাত্রে স্টিমার যখন পদ্মায় পড়বে তখন সম্ভব ঘুমিয়ে থাকব, আর যদি জাগিয়েও অন্ধকারে কিছু দেখা যাবে না। আজ অমাবস্যা, ২৬শে ডিসেম্বর ১৯৩৫। খুব ভোরে ক্যাবিন থেকে বেরিয়েই পদ্মার সঙ্গে চোখাচোখি হলো। আকাশ নীলাভ ধূসর, পূবে অল্প লাল রং। ভোরের অস্পষ্ট আলোতে তার সমস্তটার ছায়া পদ্মার জলের উপর রহস্যের জবনিকার মতো কাঁপছে। স্টিমার ডান পাড় ঘেঁষে চলেছে, বাঁয়ে চক্রাকারে শীতের পদ্মার প্রশান্ত বিস্তার। বহু দূরের তরুশ্রেণীর আবছায়া কালো রেখায় সীমানা টানা। কুয়াশা প্রায় নেই, নৌকার চলাচল আরম্ভ হয়েছে। সামনে কিছু দূরে একখানা নোঙর করা স্টিমার দেখা যাচ্ছে। সূর্যোদয়ের পর থেকেই কিছু কিছু কুয়াশা জমতে আরম্ভ করেছে। বেলা 7টার পর সাদা কুয়াশা এতটা ঘন হয়ে এলো যে বাঁ পাড়ে একটা জায়গায় স্টিমার বাঁধতে হলো। উঁচু পাড়, সামনে একটা ছোট বসতি, খান সাতে কাটে খড়ের ঘর, দুখানা টিনের, কয়েকটা খড়ের গাদা। গোটা 10 গরু গোল হয়ে খুব নিবিষ্ট মনে জাব খাচ্ছে। নদীয়ার বসতির মাঝের জমিটুকুতে 2টি কলা ঝোপ, ছোট একখানি সর্ষে ক্ষেত, আর অল্প গোটা কয়েক তামাকের চারা। কয়েকজন ছেলে মেয়ে ও 2-3টি বয়স্ক লোক স্টিমার দেখতে দাঁড়িয়ে গেল। যদিও স্টিমারের যাতায়াত এখানকার নিত্য বহুবারের ঘটনা। স্টিমারের পাশ দিয়ে ক্রমাগত জেলে নৌকো চলেছে। স্টিমারের লোকেরা মাছ কেনার জন্য উৎসুক হয়ে উঠল। হালদার মশাই প্রভৃতি অনেক সম্মানের সম্বোধনে জেলেদের ডাকা হলো, কিন্তু কারো নৌকোতেই নেই। তারা সবে মাছ ধরতে বেরিয়েছে। হালের কাছে এক একজন জেলের আত্মসমাহিত গম্ভীর মুখ দেখে শেক্সপিয়ারের কোন একটা সংস্করণে কোরিওলেনাসের এক ছবি দেখেছিলাম, তাই হঠাৎ মনে পড়ে গেল। পৃষ্ঠা 38। বেলা আন্দাজ 9টায় কুয়াশা কেটে গেল। স্টিমার চলতে শুরু করলো। দুপাশে দূরে কাছে অসংখ্য নৌকা চলেছে, জেলে ডিঙি, যাত্রীর নৌকা, বোঝাই কিস্তি। 2-3খানা নাম জানা যাত্রী স্টিমার বেগে বিপরীত দিকে চলে গেল। মাঝে মাঝে লম্বা নিচু কাঁচি চর জলের উপর ভেসে উঠেছে, কতক বালু ভেজা ধূসর, কতক সাদা ধপধপে, ভোরের রৌদ্রে চিকচিক করছে। অল্প পরেই গোয়ালন্দে স্টিমার ঘাট দেখা গেল। স্টিমারের 3.5-4 থেকে ঘাটে লেগে আছে, কুণ্ডলি পাকিয়ে আকাশে ধোঁয়া উঠছে। বড় বড় ফ্ল্যাট মাঝ নদীতে ছেড়ে দেওয়া, একপাশে নৌকার সার, পাড়ের উপর গোয়ালন্দ চরের বাজারের হালকা ছাউনি ও ততোধিক হালকা বেড়ার দোকানঘর, আর সেই রকমেরই রেলের টিকিট অফিস ও পোস্ট টেলিগ্রাফ অফিস, বাবুদের কোয়ার্টার্স সমেত। নেয়ে খেয়ে স্টিমার থেকে নামার সময় বাটলার মৌলা বক্স অনুনয় জানালে যে মাছ তরকারি কেনার পয়সা যে আমি দিয়েছি, এটা যেন স্টিমার কোম্পানির কর্তৃপক্ষ না জানে। তাকে অভয় দিলুম। পৃষ্ঠা 41। দোয়ারি স্টিমার, 25শে ডিসেম্বর 1936, শুক্রবার। ঢাকা মেল ভোর 5টায় গোয়ালন্দ পৌঁছলো, অর্থাৎ তখনও ভোর হয়নি, বেশ অন্ধকার। নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ অঞ্চলের যাত্রীদের হাঁক ডাক আরম্ভ হলো, কিন্তু আমার তাড়া নেই। যদিও স্টিমার কোম্পানির জগন্নাথ ঘাটের সাহেব জানিয়েছিল তাদের যে স্টিমার 19শে কলকাতা থেকে রওনা হয়েছে সুন্দরবন ঘুরে, তার 23শে গোয়ালন্দ পৌঁছবার কথা, কিন্তু আমার পূর্ব অভিজ্ঞতা থেকে জানতুম 24শে পর্যন্ত সেই স্টিমার পৌঁছলেই মঙ্গল। সুতরাং পাশ ফিরে শোবার চেষ্টা করছি। এমন সময় তোমার চাকর অনন্ত নিজেকে রাস্তাঘাটে চটপটে প্রমাণ করার জন্য আমি নেমে না ডাকতেই বিছানা বাঁধতে হাজির। তার এই অভূতপূর্ব কর্মপ্রবণতায় বাধা না দিয়ে উঠে পড়া গেল।
বেশ ফর্সা হলে গাড়ি থেকে নামবো এবং নেমে দিনটা এবং সম্ভব রাত ও তারপর দিন দুপুর পর্যন্ত কোথায় কাটাবো ভাবছি। এমন সময় দুটি টিকিট চেকার ভদ্রলোক উপস্থিত হলেন। একটি হিন্দু, অন্যটি মুসলমান। টিকিট দেখানো গেল, কিন্তু তখনই বুঝলুম টিকিট দেখা একটা অছিলা মাত্র। মুসলমান ভদ্রলোকটি একটি খাজনার মোকদ্দমা প্রথম আদালতে হেরেছিলেন, কিন্তু আপিলে জিতেছেন। প্রতিপক্ষ হাইকোর্ট করেছে। মোকদ্দমার হাইকোর্টে ফলাফল সম্বন্ধে আমার মতটা জানলে বাধিত হবেন। পৃষ্ঠা 42। অবশ্য অনন্তের কাছে আমার ব্যবসায়ের পরিচয়টা সংগ্রহ হয়েছে। শুকনো ডাঙায় মাছ ও আরও একটা জিনিসের লোভ সামলানো কঠিন, কবি কঙ্কন বলেছেন। উকিল দেখলে মোকদ্দমার পরামর্শ লিস্টে জুড়ে দেওয়া যেতে পারে। এদের কাছে জানলুম গোয়ালন্দে দিনরাত কাটাবার ও স্নানাহারের প্রশস্ত জায়গা হচ্ছে চাঁদপুর মেল স্টিমার। চাঁদপুরগামী স্টিমারখানি ঘাটে লেগেই আছে, বেলা 1টার আগে ছাড়বে না, এবং সেখানে রওনা হবার অল্প সময়ের মধ্যেই কলকাতাগামী চাটগা মেলের যাত্রী নিয়ে চাঁদপুর থেকে স্টিমার পৌঁছবে এবং পরদিন বেলা 1টায় ছাড়বে। নিশ্চিন্ত হয়ে বেলা 7টা আন্দাজ চাঁদপুর মেল স্টিমারে গিয়ে ওঠা গেল। যে ফ্ল্যাট দিয়ে ওঠার পথ, সেখানে ঘাট সুপারভাইজার বাবুর অফিস। তার কাছে যেতেই তিনি অত্যন্ত ভদ্রতা দেখালেন এবং জানালেন আমার আগমন বার্তা পূর্বেই হেড অফিস থেকে পেয়েছেন। আমার স্টিমার দুয়ারি এখনো পৌঁছয়নি, পৌঁছানো মাত্র আমাকে খবর দেবেন। চাঁদপুর মেল স্টিমারগুলি যা ঢাকা মেল স্টিমারও বটে, বেশ আরামের। এই স্টিমারখানির নাম গুর্খা। দুপুরের খাবার অর্ডার দিয়ে স্টিমার থেকে নেমে পড়া গেল। অভিপ্রায় মেঠো রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ ও কিঞ্চিত কবিত্ব করা। একটা রাস্তা ধরে অনেকটা দূর যাওয়া গেল, কিন্তু রাস্তার ধারে মাঝে মাঝে দু এক জায়গায় সর্ষে ফুল ফুটলেও চারদিকে কেমন একটা অগ্রাম্য নিরস ভাব। গোয়ালন্দের নদীর ধারের যাত্রী ও মাল চলাচলের ক্ষিপ্র জীবন ও তার আনুষঙ্গিক দরমার বেড়া দেওয়া টিনের চালের বাজার তার পিছনে গ্রাম্য প্রকৃতির রস শুষে নিয়েছে। বিরক্ত হয়ে ফিরে এসে বাজারে ঢোকা গেল। অগ্রাম্য গ্রামের চেয়ে বাজারের জীবন চাঞ্চল্য অনেক ভালো। পৃষ্ঠা 43। মনে হলো একটি নাপিত পেলে নিজের হাতে কামানোর দায় থেকে একটা দিন রেহাই পাওয়া যেত। লুঙ্গি পরা চেকদার কোটকা একজনকে জিজ্ঞেস করলুম এখানে নাপিত পাওয়া যায় কিনা। লোকটি বোধ হয় গোয়ালন্দের অধিবাসী। তার পেট্রিয়টিজমে আঘাত লাগলো। বিজ্ঞ তাচ্ছিল্যের ভাবে জানালে গোয়ালন্দ শহরে আবার নাপিতের ভাব না। একটা দিক দেখিয়ে বললে সেদিকে অনেক নাপিত দেখতে পাবো। গিয়ে দেখি দুজন নাপিত রয়েছে। একজন নিজ ব্যবসায়ের কাজে ব্যস্ত, অন্যটি যন্ত্রপাতি সানাচ্ছে। বেকার নাপিতটিকে স্টিমারে এনে খৌড়ি হওয়া গেল। লোকটির বাড়ি মুঙ্গের জেলায়, 22 বছর গোয়ালন্দে নাপিতি করছে। নাপিত ভাবনাহীন গোয়ালন্দ শহরে কোনো বাঙালি নাপিত চোখে পড়েনি। নেয়ে খেয়ে গুর্খা স্টিমারে বসে বসে গোয়ালন্দের শীতের পদ্মা দেখছি। সামনে একটা প্রকাণ্ড চর পড়েছে, ওপারের জল দেখা যাচ্ছে না। দূর গাছের কালো রেখায় তার প্রসারটা অনুমান করছি। দুপুরবেলা স্টিমার নৌকার চলাচল অনেকটা কম। ক্রমে গুর্খার ছাড়বার সময় হলো। কলকাতা থেকে চাটগা মেল এসে পৌঁছেছে। স্টিমার থেকে নেমে সুপারভাইজার বাবুর ফ্ল্যাটে মালপত্র রেখে উপরে এক টুকরো ঘাসের জমি ছিল, সেখানে আস্তানা করা গেল। চাঁদপুর থেকে স্টিমার পৌঁছলো বেশ একটু দেরি করে। খুব ভিড়। সাদা সাহেব ও পোশাকি কালো সাহেবদেরও সংখ্যাও কম নয়। লোকজন নেমে গেলে ধীরে সুস্থে সে স্টিমারে ওঠা গেল। নাম এমু, অর্থাৎ যাই হোক। ক্যাবিনে মালপত্র রেখে সেখানে রাত কাটাবো, স্টিমারের লোকজনদের জানাচ্ছি। এর মধ্যে সুপারভাইজার বাবুর লোক এসে খবর দিল, পৃষ্ঠা 44, আমার স্টিমার দুয়ারি এসে ঘাটে লেগেছে এবং আমাকে নেবার জন্য তারা এখনই স্টিম লঞ্চ আনছেন। একটু পরেই হাতি নামধেয় লঞ্চ এমুর পাশে এসে লাগলো। এই লঞ্চখানিকে ইতিমধ্যে বহুবার উজান ভাটি করতে দেখেছি। হাতি আরোহণ যে আমার ভাগ্যেও ছিল তা তখন মনে করিনি। 2-4 মিনিটের মধ্যে হাতি আমাকে দুয়ারিতে পৌঁছে দিল। দূর অতি সামান্য, এর জন্য স্টিম লঞ্চ আনবার কোনো দরকার ছিল না। স্টিমার কোম্পানির অতিরিক্ত সৌজন্যে তাদের শুভকামনা না করে পারছি না। তাদের ব্যবসা বর্ধিত হোক, যত কমে হয় তারা যেন এদেশি লোকদের খাটিয়ে নিতে পারে। এখানে ওখানে ছোটোখাটো দেশি স্টিমার কোম্পানি গড়ে উঠে তাদের মুনাফার অঙ্কে যেন ঘাটতি না ঘটায়। পৃষ্ঠা 45। 2, দুয়ারি বেশ বড় স্টিমার। উঠে সামনের দিকে আসতেই জানা গেল আমার এই বাহনটি বড় কেউকাটা নয়। সেলুনের সামনে এক পিতলের ছোট প্লেট আটা, তাতে খোদা রয়েছে যে যুদ্ধের সময় 1917 সাল থেকে 1920 সাল এই স্টিমার নিজের স্টিমে আন্ডার ওন স্টিম 3426 মাইল চলে বসরা পৌঁছে টাইগ্রিস নদীতে রেন্ডার্ড ইনভ্যালুয়েবল ট্রান্সপোর্ট সার্ভিস।
সৈন্য ও মাল টানার অমূল্য কাজে নিজেকে লাগিয়েছিল এবং যুদ্ধ শেষে নিজ বাষ্প বলেই আবার কলকাতায় ফিরে আসে। সুতরাং যে সেলুনে বসে আমি খাচ্ছি ও লেখাপড়া করছি, সার্জেন্ট মেজর ও সেকেন্ড লেফটেন্যান্ট প্রমুখ বীরেরা ছোট বড় পেগ পার করে নিশ্চয়ই তাকে ধন্য করেছেন এবং তাদের কেউ কেউ কুট আল আমারায় তুর্কিদের হাতে ধরাও বোধহয় পড়েছিলেন। স্টিমারটির উপর সম্ভ্রম জন্মালো। বাটলার সাদের আলীর বয়স কম, হাসি মুখ ও চটপটে। লোকটিকে দেখে খুশি হলুম। বাড়ি বিক্রমপুর। আসামে চাকর সাহেবদের বাটলারি অনেকদিন করেছে। বছরখানেক নানা সাংসারিক গোলযোগে বাড়ি বসেছিল। স্টিমার কোম্পানির বাবুরা গোয়ালন্দ থেকে তাকে আমার জন্য জুটিয়েছেন, কারণ সে নাকি দেশি ও ইংলিশ খানা দুই রাঁধতে ওস্তাদ। পরীক্ষায় দেখছি সার্টিফিকেটটা ভুয়ো নয়, লোকটা রাঁধে ভালো। কোম্পানির এক বাবু এসে আমার তদবির করে গেলেন এবং যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে স্টিমারের লোকদের সতর্ক করলেন। 4টে আন্দাজ বেলায় দুয়ারিতে উঠেই শুনলুম স্টিমার এখনই ছাড়বে। পৃষ্ঠা 46। ছাড়তে ছাড়তে হলো সন্ধে 7টা। দুখানা ফ্ল্যাট দুদিকে বেঁধে রওনা হওয়া গেল। আশা ছিল ভূতপূর্ব তারিণীগঞ্জ স্টেশনের ঝাউ গাছের সার ও তেওতা স্কুলের নদীর ধারের বোর্ডিং দেখতে পাবো, কিন্তু রওনা হওয়ার আগেই রাত্রি এসে গেল, চোখে আর কিছু পড়ল না। পৃষ্ঠা 47-3। ভোরবেলা উঠে খবর নিয়ে জানলুম আমাদের টাঙ্গাইল যাওয়ার স্টিমার স্টেশন পোড়োবাড়ি ছাড়িয়ে এসেছি এবং সিরাজগঞ্জের দিকে চলেছি। আমাদের এই স্টিমার ফুলছড়ি ঘাটের আগে কোথাও ভিড়বে না, কারণ তার পূর্বের কোনো জায়গার মাল এতে নেই এবং এটা প্যাসেঞ্জার স্টিমার নয়। বেলা 11টায় সিরাজগঞ্জ ছাড়ালুম। শহর থেকে অনেক দূরে এক চরের নিচে স্টেশনের ফ্ল্যাট। চরের ওপর কয়েকখানা মালগাড়ি রেল স্টিমারের সঙ্গম স্থল ঘোষণা করছে। বিকাল 3টের পর স্টিমার জগন্নাথগঞ্জ ঘাটে একটু থামল। কোনো মাল না দেওয়া নেওয়ার ব্যাপারে নয়, বোধহয় নিজেকে রিপোর্ট করতে। স্টিমারে একলা চলেছি। এ পর্যন্ত স্টিমারের বা দুই ফ্ল্যাটের বাবুদের কেউ আলাপ পরিচয় করতে আসেননি, কিন্তু একটু পরেই জানলুম তাদের মধ্যে গুণী লোকের অভাব নেই। সন্ধ্যের একটু আগে অনন্তের হাত দিয়ে আমাকে এক টুকরো কাগজ পাঠিয়ে একটি ভদ্রলোক একটু সরে দাঁড়ালেন। কাগজখানি দেখলুম একটি বিজ্ঞাপন, লাল কালিতে ইংরেজি হরফের ছাপা, ভেরি নাইস, হরবোলা, HORBOLLA সাউন্ড। অতি চমৎকার হরবোলার বোল। এবং তারপর বিড়াল, মুরগি, দাঁড়কাক, দুই বিড়ালের ঝগড়া, শেয়াল কুকুরের কলহ প্রভৃতি দ্বাদশ দফার উল্লেখ করে বলা হয়েছে, দ্যাটস অল, এই শেষ। নিচে নাম হেমেন্দ্রমোহন রায়, সাউন্ডার, শব্দোৎপাদক, গ্রাম ও পোস্ট অফিস বিঝাড়ি, জেলা ফরিদপুর। এগিয়ে গিয়ে নমস্কার করে পরিচয় নিলুম। গোলগাল কালো চেহারা, মুখে পাকা কাঁচা দাড়ি গোফের খোঁচা, মাথায় একটি নাতিকৃশর টিকি, বয়স আন্দাজ 50। পৃষ্ঠা 48। স্টিমারের ডাইনে যে ফ্ল্যাটখানি বাঁধা আছে তার কেরানি 26 বছর স্টিমার কোম্পানির কাজ করছেন। ঠিক হলো আগামীকাল সকালে ক্রিসমাসের দিনে হরবোলার বৈঠক বসবে। পৃষ্ঠা 49। রাত 2টোয় ফুলছড়ি ঘাটে স্টিমার পৌঁছলো এবং মালপত্র নামিয়ে উঠিয়ে ছাড়লো ভোর রাত 4:30। লাগবার ডাকাডাকি ও ছাড়বার হাঁকাহাঁকিতে আমারও ঘুম ভেঙেছিল। বৃহস্পতিবার সমস্ত দিন এসেছি শীতের যমুনার পরিচিত রূপ দেখতে দেখতে। ভাঙন ধরা উঁচু পাড়, কলাগাছ, আম গাছে ঘেরা খোড়ো চালের বসতি, সাদা বালুর নিচু চর রোদ্রে ঝিকঝিক করছে। সাদা পাল তুলে কচ্চিত রঙিন পালের নৌকো চলেছে, মাঝে মাঝে জেলের ডিঙি। গোয়ালন্দের দিকে ছোট বড় স্টিমার যাচ্ছে, সব ফ্ল্যাট ও ফ্ল্যাটহীন। ব্রহ্মপুত্রের এই অংশকে আমাদের দেশে বলে যমুনা। একসময় এখান দিয়ে যমুনা নামে ছোট এক নদী ছিল। ব্রহ্মপুত্র চলত ভিন্ন ধারায় ময়মনসিংহ শহরের নিচ দিয়ে। 19বিংশ শতাব্দীর আরম্ভকালে কি এক নৈসর্গিক বিপ্লবে ব্রহ্মপুত্রের মূল ধারা নিজের পথ ছেড়েই যমুনার খাদ দিয়ে বহতা হলো। ব্রহ্মপুত্রের পুরনো খাদ আজ হিমস্রোত। লাঙল বন্দের অষ্টমী স্নান তার পূর্ব গৌরবের স্মৃতি জাগিয়ে রেখেছে। পৃষ্ঠা 50-4। আজ সকাল 9টায় সেকেন্ড ক্লাস ক্যাবিনের পিছনে হাওয়া থেকে একটু আড়ালের জায়গায় হরবোলার মজলিস বসলো। স্টিমারের বাবু ও খালাসিদের অনেকে এবং যাত্রীদের প্রায় সকলেই উপস্থিত হলো। কেবল এলেন না হেমেন্দ্রবাবুর সহকর্মী, তার ফ্ল্যাটের বাবুরা কেউ। ঈর্ষা এমনি জিনিস। গায়ের ব্যাপারে মাথা মুখ ঢেকে দু একটা বাদে বিজ্ঞাপনের লিস্ট মাফিক সব ডাক হেমেন্দ্রবাবু আমাদের শোনালেন। প্রতি ডাকের প্রস্তাবনা করলেন ইংরেজি শব্দে বা ছোট ইংরেজি বাক্যে, এবং কেন জানি না তার ব্যাখ্যা দিলেন হিন্দিতে, যদিও তার শ্রোতাদের সকলেই ছিল বাঙালি। বোধহয় হেমেন্দ্রবাবু দূরদর্শী লোক, ভবিষ্যতের রাষ্ট্রভাষায় এখন থেকেই নিজেকে অভ্যস্ত করছেন।
মজলিস ভাঙলে তাকে ক্যাবিনে ডেকে এনে কিছু দক্ষিণা দিলুম। বললেন টাকার জন্য কিছু নয়, শুনিয়েই তার আনন্দ। একেবারে খাঁটি গুণীর কথা। বাড়ির পরিচয় নিয়ে জানলুম তারা 5 ভাই, 4 জন নানা জায়গায় চাকরি করেন, 1 জন বাড়িতে থাকেন। 4টি মেয়ে, 2টি ছেলে। বড় ছেলেটির বয়স 14, স্কুলে পড়ে। একটি মেয়ের বিয়ে দিতে বাকি। বাপ অনেক সম্পত্তি রেখে গিয়েছিলেন, কি সব মামলা মোকদ্দমায়, বিশেষ কিছু অবশিষ্ট নেই। বললেন সবই অদৃষ্ট। আমার কলকাতার ঠিকানাটি নিলেন, জানালেন যদি কলকাতায় যান, তার 1 ভাই সেখানে চাকরি করে, তবে আমার বাড়ির ছেলে মেয়েদের একবার হরবোলার বোল শুনিয়ে আসবেন। বোধ হয় সন্দেহ হয়েছে আমি হরবোলার ডাকের তেমন রসজ্ঞ শ্রোতা নই। ফুলছড়ি ঘাটের পর থেকে ধুবড়ি পর্যন্ত আমাদের স্টিমার প্রতি স্টেশনে থেমে থেমে যাবে। পৃষ্ঠা 51। কারণ এই জায়গাটা চলাচলের রাজ্যে নন রেগুলেটেড প্রভিন্স। কোনো রেল নেই এবং স্টিমার সার্ভিস যা আছে তা আমাদের সময়কার সবুজপত্রের চেয়েও তারিখের শাসন কম মানে। আসাম সুন্দরবন ডেসপ্যাচ সার্ভিসের অনিয়মগামী স্টিমারগুলি, যা স্টিমার কোম্পানির টাইম টেবিলের ভাষায় আর নট রান টু আ টাইমিং, কোনো নির্দিষ্ট সময় মাফিক চলে না। এখানকার দূরগমনের একমাত্র বাহন। সেই জন্য এই স্টিমারগুলি উজান ভাটিতে এই জায়গাটায় প্রতি স্টেশনে প্রায় থামে, মালও নেয়, লোকও নেয়। এবং কাপড়ের গাঁট, কেরোসিন তেলের টিন, রঙের ড্রাম, হালকা জাপানি মালের কাঠের বাক্স। দেখলুম একটা প্রকাণ্ড বাক্স একজন মুটেই স্টিমার থেকে নামাচ্ছে। লোহার শিক, তার, কড়াই, গ্যালভানাইজড বালতি প্রভৃতির সভ্যতার উপকরণ ব্রহ্মপুত্রের 2 কূলে ছড়িয়ে চলে। বেলা 1টায় চিলমারি এলুম। চিলমারির কাঁসা পিতলের বাসন, বিশেষ এখানকার অতি সুডৌল গাড়ু, একসময় বিখ্যাত ছিল, এখন কিছু নেই। চিলমারির বন্দরে এখন যে কারবার চলে সে শুধু পাট ও অন্য কৃষি বস্তু চালান দেবার। দেশ হয়তো ইন্ডাস্ট্রিয়ালাইজড হচ্ছে, কিন্তু বাংলার গ্রামগুলিকে আমরা খুব দ্রুতগতিতে বিশুদ্ধ অ্যাগ্রিকালচারাইজ করছি। সঙ্গে যে 2 ফ্ল্যাট এসেছিল তার একখানিকে এখানে রেখে যাওয়া হলো, ওতে পাট বোঝাই হয়ে চালান যাবে। চিলমারি থেকে গাড়ু পাহাড়ের সার আকাশের সীমান্তে ঝাপসা দেখা যাচ্ছে। চিলমারি থেকে অল্প দূরে ব্রহ্মপুত্রের অন্য পারে রৌমারি স্টেশন। সেখানে পৌঁছতে হলো ফ্ল্যাটখানি খুলে রেখে 2 চরের মাঝ দিয়ে একটি অপেক্ষাকৃত অপ্রশস্ত ধারায় অনেক দূর উজিয়ে গিয়ে। পৃষ্ঠা 52। এখানে ওখানে তার মধ্যে বহু নিচু কাঁচি চর, নদীর কালো জল ও চরের শুভ্র বালু পাশাপাশি অপরাহ্নের রৌদ্রে অপূর্ব মায়ার সৃষ্টি করেছে। একটু দূরে একটা চর প্রায় ঢেকে চোখাচোখির ঝাঁক বসেছে। তাদের ধূসর চঞ্চল পাখায় চরটি যেন কাঁপছে, মনে হয় পদ্মের পাতায় ঢাকা পদ্মবন। একদিকে উঁচু কায়েম চরে একটা তাঁবু পড়েছে, অনেক লোক আনাগোনা করছে, নিচে একখানা বড় নৌকো বাঁধা। হাকিমের সফর না জমিদারবাবুর শিকার ঠিক বোঝা গেল না। রাত প্রায় 11টায় স্টিমার যাত্রাপুর পৌঁছল। যাত্রাপুর রংপুর জেলায় এবং বাংলাদেশের শেষ স্টিমার স্টেশন। এরপর থেকে আসামের গোয়ালপাড়া জেলার এলাকা। পৃষ্ঠা 53। 27শে ডিসেম্বর 1936 রবিবার। শনিবার ভোর 7টায় ধুবড়ি আসা গেল। ধুবড়ি গোয়ালপাড়া জেলার হেডকোয়ার্টার্স এবং স্টিমার লাইনের একটা অংশের হেড অফিস। নদীর ধারে ধারে ছোটখাটো সুন্দর শহরটি। বছর কয়েক পূর্বে এক মোকদ্দমায় ধুবড়ি এসে অনেকদিন ছিলুম, বোধহয় মনে আছে। ব্রহ্মপুত্রের পাড়ের উপরে যে রাস্তা দিয়ে সকাল সন্ধ্যে বেড়াতে যেতুম, সে রাস্তার ধারে ফরেস্ট অফিসের দোতলা টিনের বাংলো, এসডিওর, যিনি এখানকার কম্বাইন্ড হ্যান্ড, একাধারে ম্যাজিস্ট্রেট, সাব জজ, রেভিনিউ অফিসার, বাংলো। নদীর খাড়া পাড়ের উপর 3 দিকে জল ঘেরা, বেশ কবিত্বপূর্ণ কিন্তু একটু আশঙ্কাজনক অবস্থিতির উকিল লাইব্রেরি। ধুবড়ি ছাড়ার পথে স্টিমার থেকে সব দেখতে গেলুম। ভিক্টোরিয়া গার্ডেনের লাগাও নদীর ধারের যে বাংলোটিতে ছিলুম সেটি কিন্তু চোখে পড়ল না। ধুবড়িতে স্টিমার প্রায় 3 ঘন্টা দাঁড়ালো। স্টিমার থেকে লোকজন নেমে গেল বাজার করতে। আমার বাটলার একটা বড় কাতলা মাছ কিনে নিয়ে এলো, অতি সুস্বাদু টাটকা মাছ। ধুবড়ি থেকে আমাদের স্টিমার চলল ফ্ল্যাট বিনির্মুক্ত হয়ে। বাকি ফ্ল্যাটখানি হেমেন্দ্রবাবুকে নিয়ে এখানেই রয়ে গেল এবং সম্ভব 2-1 দিন থাকবে। আশা করি ধুবড়ি শহরে গুণজ্ঞ লোকের অভাব নেই। ধুবড়ি ছাড়ার পর থেকে নদীর 2 ধারে পাহাড়ের সার দেখতে দেখতে এসেছি। ব্রহ্মপুত্রের মতো প্রকাণ্ড নদীর মাঝ থেকে 2 তীরে এমন পাহাড়ের দৃশ্য পৃথিবীতে নাকি খুব কম দেখা যায়। গাছে গুল্লে ঢাকা কৃষ্ণাভ সবুজ সব পাহাড়। পৃষ্ঠা 54। নন কোঅপারেশনের সময় মহাত্মা যখন আসামে এসেছিলেন, তখন এক অভিনন্দনের উত্তরে আসামবাসীদের বলেছিলেন, ইউর বিউইচিংলি বিউটিফুল কান্ট্রি, জাদুকারী সৌন্দর্যের দেশ তোমাদের। ব্রহ্মপুত্র ও তার 2 কূলে নীল পাহাড়ের এই সার দেখলেও এ বর্ণনার যথার্থ বোঝা যায়।
বিকাল 3টে স্টিমার বিলাসীপাড়া এলো। শীতের ব্রহ্মপুত্র নিস্তরঙ্গ, মনে হয় যেন স্থির। কেবল পূর্ব বাংলার ধান ক্ষেতের দিকে দ্রুত ধাবমান কচুরিপানার ছোট বড় ঝাড় তার অন্তরের গতিবেগ জানান দিচ্ছে। এই জলের উপর রৌদ্রের খেলা ও স্টিমারের সামনের ডেকের ছাদে তার আলো ছায়ার কাঁপন লীলা সারা দুপুর দেখতে দেখতে এসেছি। বিলাসীপাড়ার স্টেশন ফ্ল্যাটের ঠিক পেছনে একসার পাহাড়, এবং বিলাসীপাড়ার পর অনেক পাহাড় নদীর বেশ কাছাকাছি। একটা 3 চূড়াওয়ালা পাহাড়ের দিকে আমাদের স্টিমার এগিয়ে চলেছে। নদীর জলে তার অকম্পিত ছায়া বহুক্ষণ ধরে দেখছি, যেন কোনো মন্দিরের ছায়া। স্টিমারের পেছনে সূর্যাস্ত হলো, পশ্চিম আকাশে সোনার রং নদীর এদিকের জল রাঙিয়ে রাখলো অনেকক্ষণ। রাত 8টায় স্টিমার গোয়ালপাড়া পৌঁছলো। পৃষ্ঠা 55(2). আজ রবিবার সকাল থেকে আকাশে মেঘ, নদীর উপর কুয়াশা এবং প্রচণ্ড শীত। সমস্ত দিন সূর্যের অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কেবল দুপুরবেলার কাছাকাছি 2-4 মিনিটের জন্য এক ঝলক রোদ, আর বিকালে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশের কালো মেঘে গলানো সোনার একটা চওড়া রেখা। নদী ও তার পাড়ের দৃশ্য বদলে গেছে। পাহাড় বড় চোখে পড়ছে না। নদীতে নৌকো বিরল, এবং দক্ষিণের যে উঁচু পাড়ের কাছ ঘেঁষে প্রায় সারাদিন স্টিমার চলেছে, তাতে লোকালয় খুব কম। কেমন একরকম শুকনো চেহারার লম্বা ঘাস সে পাড়ের উপর। আকাশের ধূসর মেঘে ঢেউ শূন্য ঘোলাটে নদী। মনটা দমে গেল। সারা দুপুরে একটা মাত্র জানলা খোলা রেখে ক্যাবিনে শুয়ে শুয়ে জে.বি. প্রিস্টলির একটা উপন্যাস পড়ছি। ইয়র্কশায়ারের নিম্ন মধ্য শ্রেণীর তরুণ তরুণীর লন্ডনে প্রণয় লীলার কাহিনীতে ব্রহ্মপুত্রের উপর কেমন মন বসছে না। পৃষ্ঠা 56। বিকেল 4টে পলাশবাড়ি স্টেশন এলো। পাড়ে অনেকগুলি বড় নৌকা বাঁধা। ঘাটের ওপর কমলা লেবু, ডিম ও পায়রা বিক্রি হচ্ছে। পলাশবাড়ি থেকে আবার উত্তর দিকে পাহাড়ের সার দেখা দিল, এবং ঘণ্টাখানেক পর পলাশবাড়ি ছাড়লে এক পশলা অল্প বৃষ্টি হয়ে ভাঙা মেঘের মধ্য দিয়ে চাঁদের দেখা পাওয়া গেল। আজ বোধহয় পূর্ণিমা। পাতলা মেঘে ঢাকা চাঁদের আলোতে তীরের পাহাড় ও নদীতে তার ছায়া কেমন একটু অবাস্তব মনে হচ্ছে। 6:30টার পথে স্টিমার পাণ্ডুঘাট এসে পৌঁছেছে। শিলং যাত্রীদের পারাপারের স্টিমার অনেক আলো জ্বালিয়ে ঘাটে লেগে আছে। রাত 8:30 বেজে গেল, এখনো পাণ্ডুঘাটেই আছি। সামনে গৌহাটি শহরের আলো দেখা যাচ্ছে। পৃষ্ঠা 57। 28শে ডিসেম্বর 1936 সোমবার। কাল সমস্ত রাত স্টিমার পাণ্ডুঘাটেই নোঙর করেছিল। আজ ভোর 6টায় সেখান থেকে রওনা হলো। স্টিমার ছাড়া শব্দ পেয়ে ওভারকোট চাপিয়ে সামনে ডেকে এলুম। গৌহাটি ও শিলং যাত্রাপথের অল্প বিস্তর পরিচিত পাহাড় নদীর দুধারে, তাদের মাথায় মাথায় কালচে সাদা মেঘের মতো কুয়াশা জমে আছে। স্টিমার উমানন্দ ভৈরবের কাছ দিয়ে গেল। ব্রহ্মপুত্রের মাঝখানে গ্রানাইট পাথরে ধার বাঁধানো উঁচু ভিতের উপর বড় বড় গাছের ঘন বন, তার মধ্য দিয়ে ভৈরবের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। গৌহাটি শহরের তখনও ঘুম ভাঙেনি। নদীর ধারের রাস্তায় লোক চলাচল নেই। শহরের একদিকটায় প্রায় সমস্ত দৈর্ঘ্য উজিয়ে গৌহাটির বাজার ঘাটে স্টিমার লাগলো। বেলা তখন 7টা। গৌহাটি শহর কামরূপ জেলার সদর, অসমিয়াদের রাষ্ট্র, শিক্ষা ও সাহিত্য প্রচেষ্টার কেন্দ্র। কিন্তু প্রদেশের রাজধানী শিলংয়ের শৈলচূড়ায়, যা না উত্তর আসামের অসমিয়াদের, না দক্ষিণ আসামের বাঙালিদের জায়গা। সেই পাহাড়ের চূড়ায় বসে বোধহয় রাজপুরুষেরা নিরপেক্ষ দৃষ্টিতে উত্তর দক্ষিণ দেখছেন। অসমিয়া ও বাঙালি কেউ কারো চেয়ে প্রবল হয়ে না ওঠে। প্রাচীন পুঁথিপত্রে ও শিলালেখ তাম্রশাসনে গৌহাটির নাম দেখা যায় গুবাক হট্ট। বোধহয় গরুর হাট নয়, সুপারির হাট। মেধাতিথির মনুভাষ্যে দেখেছি দেশের একটা নির্দিষ্ট ভূভাগকে বলতো হট্ট। বোধহয় ওটা ছিল ইকোনমিক ইউনিটের নাম, যে ভূখণ্ডের লোকেরা বড় বড় বেচাকেনা এক জায়গায় করত, এবং সম্ভব হাটবাজারের হাট কথাটা সেখান থেকে এসেছে। যা হোক, শব্দের প্রত্নতত্ত্বে আর দরকার নেই। ক্রমে বেলা বাড়তে লাগলো। পৃষ্ঠা 58। স্টিমার থেকে মাল নামছে বিস্তর। ডাক হাঁকে জানছি গৌহাটি ও শিলং দু জায়গায় মাল নামছে, আর তাদের তফাৎ করে রাখা হচ্ছে। ক্রমে বাজারঘাটে ধোপাদের কাপড় কাচা শুরু হলো। একটা ছোট ফ্ল্যাটের সামনে বসে একটি খালাসি খুব মনোযোগ দিয়ে একটা নীল কোর্তায় সাবান ঘষছে। রাস্তা দিয়ে 2খানা মোটর গাড়ি চলে গেল। আজ 5 দিনের পর মোটর গাড়ি দেখে মনটা একটু খুশি হয়ে উঠল। নাগরিক জীবনের অভ্যাসের এমনি ফল। পৃষ্ঠা 59(2). গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজলো 11টা। বেলা 2টোর পর পর্যন্ত ডাইনে পাহাড়ের সার চলছে নদীর প্রায় পাড় ঘেঁষে। নিবিড় বনে ঢাকা পাহাড়। হঠাৎ মাঝে মাঝে এক একটা পাহাড়ের খানিকটা অনাবৃত কালো পাথরে মোড়া প্রকাণ্ড ঐরাবতের পাশের মতো। এক সার পাহাড়ের পিছনে আর এক সার, তারপর আবার এক সার। দূরে দূরে আরও সব সারের মাথা দেখা যাচ্ছে, অতি পাতলা নীল, ওড়নার মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা।
এক জায়গায় একটা পাহাড় তার সঙ্গীদের ছেড়ে আড়াআড়ি সোজা চলে এসেছে জলের মধ্যে নদীর সঙ্গে পরিচয় নিবিড় করতে। উল্টো দিকের পাড় একটা চরের জিহ্বা অনেক দূর নদীর মধ্যে এগিয়ে দিয়েছে। এই জায়গাটা স্টিমার পার হলো অতি ধীরে ও সাবধানে। পাশ দিয়ে যাবার সময় নদীর এই দুঃসাহসী প্রণয়ীর রূপটি দেখতে পেলাম। প্রকাণ্ড প্রকাণ্ড পাথরে মোড়া পা, তার উপর পালিশ কালো পাথরের চওড়া বুক খাড়া উঠে গেছে রুদ্ধ দুয়ার মন্দিরের কপাটের মতো। বাঁদিকের পাহাড় সব দূরে দূরে তৃণলেশহীন উঁচু চর চলেছে মাইলের পর মাইল। ব্রহ্মপুত্রের তরঙ্গ লাঞ্ছনা পাশে আঁকা। অনুজ্জ্বল রৌদ্রে মনে হচ্ছে যেন চুনারি পাথরে তৈরি। আজও আকাশে মেঘ আছে, তবে রোদকে ঢাকতে পারেনি, শুধু নিষ্প্রভ করেছে। ডান দিকের পাহাড়ের প্রাচীরটা যখন একটু একঘেয়ে বোধ হচ্ছে, এমন সময় হঠাৎ পাহাড় গেল দূরে সরে। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল। এখানে ওখানে ছড়ানো চরের শুভ্র বালু কেটে কালো নীল জলের ধারা। পৃষ্ঠা 60। দিক চক্রবালে গাছের ঘন সবুজ রেখা। বেলা পড়ে আসছে। ক্যাবিনের সামনে বেতের কুর্সিতে রোদে বসে আছি। সম্মুখে একটা গোল চর, চারদিকে নীল পাহাড়। যারা ছিল নদীর পাশে, বাঁক ঘুরে মনে হচ্ছে তারা যেন নদীর মাঝ থেকে উঠেছে। একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করেছে। রূপালী জরির পাড় দেওয়া নীলাম্বরীর আঁচল। মাঝখানে একটা চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। নদীতে রঙের স্রোত, সব মিলে মনে হচ্ছে যেন টার্নারের একখানা ছবি। একটা চরের ওপারে নদীর মধ্যে সূর্য অস্ত গেল। আগুনের প্রকাণ্ড গ্লোব, ঘড়িতে 5টা 6 মিনিট। অনেকটা পূর্বে চলে এসেছি। শুক্রবার দিন সূর্যাস্তের সময় ঘড়িতে ছিল 5টা 15 মিনিট। তবে আমার এই হাত ঘড়িকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তি করা চলে না। ওর 3 দিনের গতিবিধির ফল অনেক সময় চমকপ্রদ। স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের ওপর সন্ধ্যা নেমে এলো। পূবে প্রতিপদের সোনালি চাঁদ, পশ্চিম আকাশে বৃহস্পতি জল জল করছে। পৃষ্ঠা 61। ইন্দ্র ফ্ল্যাট, তেজপুর, 29শে ডিসেম্বর 1936, মঙ্গলবার। ভোরে ক্যাবিন ছেড়ে বাইরে এসেই দেখি বাঁয়ে তেজপুর শহর দেখা যাচ্ছে। স্টিমার ঘাটে লাগতে দেরি হলো না। মালপত্র গুছিয়ে স্টিমারের লোকদের বিদায় সম্ভাষণ জানিয়ে এখানকার স্টিমার স্টেশনের ওয়েটিং ফ্ল্যাট ইন্দ্রতে এসে ওঠা গেল। ফ্ল্যাটের এক ক্যাবিন দখল নিয়ে নিচে নেমে, অর্থাৎ ব্রহ্মপুত্রের চর ভেঙে উপরে উঠে গেলুম শহরে। পোস্ট অফিস থেকে তোমাদের টেলিগ্রাম পাঠিয়ে একটা ঝরঝরে রকম ফোর্ড ট্যাক্সিতে, পৃষ্ঠা 62, সমস্ত শহর ঘুরে বেড়ালাম। ট্যাক্সিওয়ালার বাড়ি সিলেট। ছেলেবেলা থেকে এখানেই আছে, কিন্তু তেজপুর শহরের ওপর তার অসীম অবজ্ঞা। বললে এটা শহর না শহরের আকার। সিলেট শহরে ট্যাক্সি চলে 60খানা, এখানে 5খানা চলা কঠিন। ইন্দ্র ফ্ল্যাটে নাওয়া খাওয়া সেরে সামনের দিকে একটা আরাম কেদারায় রোদ্রে পা ছড়িয়ে প্রিসলির সেই উপন্যাসটা পড়ছি, আর ব্রহ্মপুত্রের স্রোত ও নদীর পাড়ে টিলার উপর টিনের বাংলোগুলি চেয়ে দেখছি। তেজপুর শহরের গল্প মুখেই শোনো। উপন্যাসটি এখানেই শেষ হলো।